জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভয়েস মেরিনার সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। এই উপলক্ষে এখন প্রচারিত হবে কবিতা, সুরচিত্র এবং বিশিষ্টজনদের দৃষ্টিতে বঙ্গবন্ধু শিরোনামে টক শো। দেখুন অনুষ্ঠান শোকাবহ আগস্ট। আমি কি বলতে পেরেছিলাম মহাদেব সাহা? আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল বেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমার ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে সেদিন রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানি দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব, গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জলভারানো তো দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলো থালো চুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে। যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে, তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এ পল্টনে আরও একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসভায়। দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠছেন। একসময় তার ঠোঁট দুটি সাথে কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায়, সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমল শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগে নিঃসারিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা, কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলাদেশ? কি বলবো আমি মাথা নিচু করে ক্রমে মাঠের সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলার চালের দাম কমেনি, তোমার বুকে গুলির চালেও কাপড় সস্তা হয়নি এখানে। দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না। বলতে পারিনি তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো? তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপর একে একে ধর্মনিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারিও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল, ওই একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি 15ই আগস্টে সেই ভোরবেলা প্রথমে এই বাংলার কাক শালিক খঞ্জনায় আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমানও ওড়েনি, তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে, বরং পদ্মা মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরোল করে উঠেছিল। আমি তো জানি তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণ চাপা দিয়েই কি অনায়াসে হত্যা করতে পারত। তবু তোমার বুকে
তোমার বুকে গুলির পর গুলি চালালো ওরা, তুমি কি তাই টলতে 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 বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিবের সেই ছবির ভিতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেটে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো এই বাংলাদেশ, এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে? আমি কি বলতে পেরেছিলাম? বিজয় নিশান উড়ছে 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 বিজয় নিশান উড়ছে খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে 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 আজ জীবনের জয় উল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে জয় উল্লাসে জয় উল্লাসে আসে নেই আমাদের মহান নেতা হাসির মাঝে আর জাগে ব্যথা 7 কোটি প্রাণ দিকে দিকে ওই দীপ্ত মশাল জেলে চলছে দীপ্ত মশাল জেলে চলছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে 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 অন্ধকার আধার থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে 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 উজ্জ্বল বন্যার কলগ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে কোটি কোটি প্রাণ দিকে দিকে ওই বন্ধ করার দ্বার খুলছে বন্ধ করার দ্বার খুলছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে 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 সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার স্টুডিওতে। অগাস্ট উপলক্ষে ভয়েস মেরিনার বিশেষ আয়োজন শুভ অগাস্ট অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন 1975-এর এই বাংলাদেশের পট পরিবর্তন ঘটেছিল। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার 10 বছরের শিশু সন্তান রাসেল সপরিবারের
অনেক সদস্যকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। কিছু পথভ্রষ্ট সামরিক কর্মকর্তা এবং এই দেশের কিছু রাজনৈতিক নিঃস্বাতুর কিছু কর্মকর্তার যুগ সাজসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না, তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লাল সবুজের পতাকা কিংবা এই মানচিত্রকে কল্পনা করা যায় না। আমরা অনেকে অনেক দলের অনেক মতাদর্শে বিশ্বাসী, যার যার দল যার যার মতাদর্শ তার, কিন্তু বঙ্গবন্ধু সবাই। বঙ্গবন্ধুকে নিয়ে ওনার আদর্শিক চেতনা, রাজনৈতিক চেতনাকে লালন করে আমরা ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশ্লেষণ করার সেই দৃষ্টতা আমাদের নেই। কারণ একদিন দুদিন বা এক মাস দুই মাস বঙ্গবন্ধুকে শেষ করা যাবে। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। আগস্ট মাস সারা বাঙালি জাতির জন্য একটা শুভ মাস। আজকে আমরা চেষ্টা করব যারা স্বাধীনতা উত্তরকালে এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে কিংবা বঙ্গবন্ধুর ব্যক্তি বঙ্গবন্ধুকে যারা লালন করতেন রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, তাদের কিছু স্মৃতিচারণা আমরা শুনবো এবং আসলে কি আমরা বঙ্গবন্ধুর আদর্শ স্বাধীনতার 40 বছর 42 বছর পর আমরা লালন করতে পেরেছি কিনা, সেই প্রতিফলন ঘটাতে পেরেছি কিনা, এ নিয়ে আমরা ক্ষুদ্র পরিসর কিছুটা আলাপ করার চেষ্টা করবো। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত এসেছেন জনাব নয়মুল হক চৌধুরী টুটু, সভাপতি জাসদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি স্বাধীনতা উত্তরকাল এবং পরবর্তীকালে ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আরেকজন আছেন আমাদের কাছে এসছেন নজরুল মোহাম্মদ নজিবুল হক, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার থেকে সম্প্রচারিত মাসি মিডিয়া ওয়েব। আমি প্রথমে আমাদের শ্রদ্ধাভাজন নয়মুল ভাইয়ের কাছে যাব। আপনি নিশ্চয়ই জানেন 48 থেকে 71 পর্যন্ত দীর্ঘ 23 বছর জাতির জনক বঙ্গবন্ধু, যার আবির্ভাব না হলে হয়তো আজকে আপনি, আমি কিংবা নজিবুল কেউ হয়তো এই পর্যায়ে থাকতাম না। ওনাকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না, বাংলাদেশের বর্তমান অবস্থাকে আমরা কিন্তু কল্পনা করতে পারি না। যার দীর্ঘ সময় 23 বছর জেল জুলুম বলে কাটিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতিকে একটা ভূখণ্ড দেওয়ার জন্য, একটা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন সামগ্র একটা বাংলাদেশ উপহার দিয়েছেন। আজকে স্বাধীনতার 42 বছর পর আমরা কিভাবে দেখছি, আমরা আসলে কি বঙ্গবন্ধুর সে আদর্শিক বঙ্গবন্ধুকে লালন করতে পেরেছি? ওনার সে চিন্তা চেতনা, সে বাঙালি জাতির মুক্তির জন্য ওনার যে অক্লান্ত পরিশ্রম এবং পারিবারিক কোন সুখ শান্তি কেক কমিউনিতে বিভিন্নভাবে উনি ঘুরে বেড়েছে সারা বাংলাদেশের পথে প্রান্ত এই বাঙালি জাতির জন্য। আজকে আমি ওনাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ বয়স মেডিনা কর্তৃপক্ষকে। আজকে এই অগস্ট মাস সারা বাঙালি জাতির কাছে, আমাদের কাছে শোকাবহ মাস। আজকে মাসে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকাবহ মর্মান্তিক এই মৃত্যু মাসে আপনারা এই ধরনের একটি ব্যতিক্রমী সাক্ষাৎকার পর্ব গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমি আবারও কক্সবাজার থেকে সম্প্রচারিত ওয়েব পোর্টাল ভয়েস মেডিনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই গভীর শ্রদ্ধা মনোনীত চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্ম না হলে, যার আবির্ভাব না হলে আজকে আমরা এখানে বসে একজন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলতে পারতাম না। এই রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে আপনি নিজেই বলছেন 47 সন থেকে জাতির জনকের নেতৃত্বে বাঙালি জাতি ধীরে ধীরে স্বাধীনতার স্তরগুলি পার করেছে। 62 ভাষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সর্বশেষে 1971 মহান স্বাধীনতা যুদ্ধ। এই দীর্ঘ 23 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি একটি মুক্তি সংগ্রামের পথে ধীরে ধীরে এগিয়ে এসেছিল। আমি তাই আজকের এই দিনে আমার আলোচনার প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নিহত তার পরিবার পরিজন, তার শিশু সন্তান, তার আত্মীয় স্বজন এবং 15 আগস্ট পরবর্তী যে হত্যাকাণ্ডে যে জাতীয় 4 নেতাকে বর্বরভাবে হত্যা করেছে তাদের স্মরণ করছি এবং
বাংলাদেশ নামক এই রাষ্ট্রের নির্মাণের জন্য যারা ভূমিকা রেখেছেন, 30 লক্ষ শহীদান, 2,69,000 মা বোন যারা ইজ্জত দিয়েছেন, তাদেরকেও আজকে গভীর শ্রদ্ধাবনত চিরতে স্মরণ করছে। আজকে 15ই আগস্টের কালরাত্রিতে আপনি যেটা বললেন আপনার প্রারম্ভিক বক্তব্যে, দেশি বিদেশি সাম্রাজ্যবাদী চক্র এবং এদেশের গুটি কয়েক মীর জাফর, আওয়ামী লীগের ভেতরে এবং বাইরে লুকিয়ে থাকা গোষ্ঠী সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে জাতির জনককে নির্মমভাবে হত্যা করেছে। শুধু জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তার নিষ্পাপ নিরপরাধ শিশু সন্তান রাসেল হত্যা করছে, তার 2 পুত্রবধূ অন্তঃসত্ত্বা পুত্রবধূ হত্যা করছে, তার শেখ রাসেল শেখ কামাল হত্যা করেছে। শুধুমাত্র ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে দেশের বাইরে থাকা আজকে মহাজোট নেত্রী, জাতির জনকের কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এবং শেখ রেহানা। প্রতিক্রিয়াশীল চক্র চেয়েছিল জাতির জনককে সপরিবারে নির্বংশ করে দিয়ে তার আদর্শ থেকে এদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া। জাতির জনকের যে লক্ষ্য ছিল, 7ই মার্চে যে ঘোষণা ছিল, এবারের লক্ষ্য, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিক 1971-এ 30 লক্ষ শহীদের আত্মসর্গের মাধ্যমে, কিন্তু আমরা সেই কলঙ্কিত জাতি স্বাধীনতার 3-3.5 বছরের মাথায় আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যে জাতির জনককে আমরা হারালাম নির্মমভাবে। সে প্রতিক্রিয়াশীল চক্ররা চেয়েছিল জাতির জনকের যে আদর্শ, বঙ্গবন্ধুর স্বপ্ন, সকলের জন্য বসবাসযোগ্য, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক চিন্তা চেতনার একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য। আজকে স্বাধীনতা বঙ্গবন্ধু হত্যার পর 39 বছর পার করেছি আমরা। আমি মনে করি আজও আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্তির সংগ্রাম আমরা অর্জন করতে পারিনি। এখন আমাদের মুক্তির সংগ্রাম এগিয়ে চলছে জননেত্রী শেখ হাসিনা, আজকের মহাজোট নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। প্রতিক্রিয়াশীল চক্ররা আজও খাপটি বেড়ে আছে সেদিনের মতো, পথে পথে পদে পদে এই সরকারকে উৎখাত করার জন্য বিএনপি জামাতের সাথে জঙ্গিবাদ গোষ্ঠী, আন্তর্জাতিক সম্প্রদায় নানাভাবে আমাদেরকে উন্নয়ন কর্মকাণ্ড, আমাদের জনগণের মুক্তির যে সমস্ত প্রক্রিয়াগুলি চলমান আছে সেগুলি থেকে বিচ্যুত করার জন্য, সেই প্রকল্পগুলো নস্যাৎ করার জন্য, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, সেই 75-এর যে পরিচক্র, আমি মনে করি তারা আজও সক্রিয়ভাবে খাপটি বেড়ে প্রশাসনের বাইরের ভেতরে কাজ করে যাচ্ছে। আজকের এই সকাল মাসে আমি ভয়েস মেরিনার এই সম্প্রচার অনুষ্ঠান থেকে আজকে প্রজন্মকে, নতুন প্রজন্মকে, যারা মুক্তিযুদ্ধ দেখেননি, যারা বঙ্গবন্ধুকে দেখেননি, আমরা দেখেছি বঙ্গবন্ধুর সে আন্দোলন সংগ্রাম, আমরা দেখেছি 1971 উত্তাল স্বাধীনতা যুদ্ধ। আজকে যারা সে স্বাধীনতা যুদ্ধ দেখেননি, তরুণ প্রজন্ম, তাদেরকে আমি আহ্বান করব, অনুরোধ করব, আজকে যে আমাদের স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে, আমি বলেছি মুক্তির সংগ্রাম আমাদের শেষ হয়নি। সে চলমান মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে সুসংহত করার জন্য, সকলের জন্য বসবাসযোগ্য একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আজকের প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর আদর্শের চেতনাকে বুকে লালন করে সচ্চা রাজনীতি করার জন্য। যে কথাটা আপনি বলেছেন যে আজকে স্বাধীনতার পরবর্তী, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী আজকে বঙ্গবন্ধুর দল আজকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বঙ্গবন্ধুর সে আদর্শ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্নে আমি বলব যে প্রকৃতপক্ষে একটি দলে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যেই দলের নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছে। সে দলের ভেতরে বাইরে অনেকের অনেক মত থাকতে পারে। যেমন আমি বলবো আজকের এই দিনে সকলকে আহ্বান করব আন্তরিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন, অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে চলমান উন্নয়ন প্রক্রিয়া চলছে, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া, জঙ্গিবাদ নির্মূলের প্রক্রিয়া, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার আংশিক পালিত হচ্ছে, আমরা আংশিক যারা খুনি এখন বাইরে আছে তাদেরকে এনে বিচারে সাহায্য করে তাদের রায় বাস্তবায়ন করা, এবং যুদ্ধাপরাধীদের যারা মানবতা বিরোধী, যারা আমাদের মহান স্বাধীনতার সংগ্রামে বিরোধিতা করেছিল, যারা আমাদের মহান মুক্তির সংগ্রামে বিরোধিতা করেছিল, যে যুদ্ধ অপরাধী চক্র
জামাত শিবিরের যে চলমান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াগুলি দ্রুত রায় ঘোষণা করে জনগণ বিভ্রান্ত হচ্ছে, জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে, নিজামীর রায় হ্যাং করে রাখা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের রায়গুলি দ্রুত দেখতে চাই এবং সাজার রায় দ্রুত কার্যকরের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আবারও ভয়েস মেরিনার সম্প্রচার কার্যক্রমের পক্ষ থেকে নবপ্রজন্মকে স্বাধীনতার পক্ষে দল মত নির্বিশেষে সকল দলকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ টুটুল ভাই আপনাকে সদর একটি বক্তব্য দেওয়ার জন্য। টুটুল ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজিবুলের কাছে আমার প্রশ্ন থাকবে। উনি যে কথা বললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, ওনার কিছু কার্যকলাপে দার্শনিক কিছু আমরা চেতনার বহিঃপ্রকাশ পাই। উনি কিন্তু চিন্তা করতে পারতেন আগামী 20 বছর বাংলাদেশ কোন পর্যায়ে যাবে, তথাকথিত পূর্ব পাকিস্তান। উনি যে কথাটা বললেন যে 7ই মার্চের ভাষণটা, এটা আমাদের জন্য একটা মাইলফলক। এর আগেও কিন্তু ওনাকে যখন ভালোভাবে জানবেন, ওনাকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জেলে ভর্তি করা হলো, ওনার সতীর্থ যারা ছিলেন তারা যখন ওনাকে প্রশ্ন করলো, মুজিব ভাই আর তো মনে আমাদের রেহাই নেই, আপনাকে তো ফাঁসির দড়িতে ঝুঁকতে হবে। উনি তখন দেবটির কণ্ঠে বলেছিলেন, তোমরা যেমন আমি মুক্ত হবো, এদেশ একদিন স্বাধীন হবে। অনেক যে দূরদর্শিতা, তার পরবর্তীতে আমরা দেখলাম একই জিনিস। উনি কিভাবে জানতেন যে ওনার যে দার্শনিক যে চেতনার যে মনোবৃত্তি কাজ করতো? উনি তো শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি তো একটা দার্শনিক চিন্তা ছিল। উনি আসলে সত্যিকার রাজনৈতিক ব্যক্তিত্বে যা থাকা দরকার উনি তা লালন করতেন। আবার একটা ভালো কথা মনে ছিল সমাজতান্ত্রিক চেতনা। ওনার মানে গণতন্ত্র এবং সমাজতন্ত্র দুটাই উনি চিন্তা ভাবনা করেছেন। এবং সমাজতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ আমরা পাই যখন 74 সালে একটা পারিবারিক আইন করলেন, সমবন্টন, সম্পদের সমবন্টন, প্রত্যেকটা পরিবারের 21 বেশি সম্পদ রাখা যাবে না। এবং পরবর্তীতে উনি সেন্ট্রাল ডেমোক্রেসির মাধ্যমে বাক্সাল থাকে সেন্ট্রাল, এটা আসলে এটার নির্যাসটা কিন্তু আমরা জানি না। ওনার কিছু কিছু কার্যকলাপ কিন্তু আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেন, বঙ্গবন্ধুকে নতুন করে আবিষ্কার করার প্রেরণা যোগায়। প্রজন্মের কথা উনি বলেছেন, নবপ্রজন্ম সৃষ্টির যে একটা প্রয়োজনীয়তা এই দেশে উনি চিন্তা করেছিলেন 1974 শিশু অধিকার আইন প্রণয়ন করার মাধ্যমে। যে শিশু অধিকার আইন তখন কিন্তু আন্তর্জাতিকভাবে হয়নি, জাতিসংঘ এটা শিশু অধিকার সনদ করেছে 1989 সালে। তো দেখেন যে ওনার যে সুদূর প্রসার চিন্তা চেতনা, এটাকে আমি কিভাবে মূল্যায়ন করি। আর নবপ্রজন্মের কথা বলেন, বঙ্গবন্ধু তো সারা জীবন যে জীবন দুনিয়া করেছেন, উনি ব্যক্তি স্বার্থ দেখেন না, উনি পাকিস্তানের সাথে কম্প্রোমাইজ করেন না। এটাকে আমি কিভাবে মূল্যায়ন করি এটা সাংস্কৃতিক দিক হিসাবে? ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার এই উদ্যোগকে, যে উদ্যোগের মাধ্যমে আমরা বাঙালি জাতির মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তার যে বিশাল ব্যক্তিত্ব, তার যে আদর্শ, তার যে চেতনা, সেটি আমরা নতুন প্রজন্মের কাছে তুলে দিতে পারব। এখানে বলার অবকাশ নাই নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু কিভাবে মূল্যায়িত হচ্ছে। কবির ভাষায় যদি আমরা বলি, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান এক বিশাল ব্যক্তিত্ব। 55,000 বর্গ মাইল জুড়ে জাতির জনক বঙ্গবন্ধু যেমন আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করেছেন, তেমনি প্রকৃতির সাথেও বঙ্গবন্ধু মিশে আছেন একজন মহান নেতা হিসাবে। আমরা যদি মূল্যায়ন করি বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা, তাহলে হয়তো এটা আমাদের জন্য গর্ববোধ করার বিষয়। কিন্তু বঙ্গবন্ধুকে বিশ্বের অনেক গবেষক, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, যারা মানুষের ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করেন, যারা ঐতিহাসিক ভাষণগুলো মূল্যায়ন করেন, সবকিছু নিয়ে যদি আমরা ভাবি এবং বিদেশি দেশি যারা গবেষক, তাদের কথায় বঙ্গবন্ধু একজন আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব। সঞ্চালক বলেছেন, বঙ্গবন্ধুর যে দার্শনিক চিন্তা চেতনা, তার যে রাজনৈতিক দূরদর্শিতা, এই সবকিছু আসলে আমরা বুঝতে পারি যখন একটি স্বাধীন দেশেও 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়েও অর্জিত স্বাধীন দেশে আবার সেই স্বাধীনতার শত্রুরা, পরাজিত শক্তিরা এবং বিদেশি যেই সমস্ত শক্তি আমাদের স্বাধীনতাকে চায়নি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা বঙ্গবন্ধুর সপরিবারকে তারা হত্যা করেছে। শুধুমাত্র ভাগ্যক্রমে দুইজন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশ ছিল বলে তারা ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাহলে বিদেশি শক্তি, ওই দূরদর্শী শক্তি, সেই বিশ্বের পরাশক্তি, যারা এখনো পর্যন্ত শুধু বিশ্ব নয়, তারা বিভিন্ন ভূমণ্ডলের আমাদের বিভিন্ন যে সৌরজগৎ নিয়ে তারা গবেষণা করেন, তাদেরও অনেক দূরদর্শী চিন্তা আছে। তারা সেদিন বুঝেছিলেন ব্যক্তি মুজিব যদি বেঁচে থাকে তাহলে বাংলা নামের এই দেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে তাদের অস্তিত্ব নিয়ে মাথাচাড়া দিয়ে উঠবে। তাই তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। কারণ বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা নয়, তিনি সারা বিশ্বে একজন নেতা হিসেবে তার খ্যাতি অর্জন করেছিলেন 1971-এর মুক্তিযুদ্ধে তার মহান নেতৃত্বের মাধ্যমে। আপনারা জানেন, যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় 1970 সাল, তখন বাংলাদেশে এখন আমরা যেভাবে প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি, সেরকম প্রযুক্তি আমাদের হাতে ছিল না। সেই সময়েও বঙ্গবন্ধু তার স্বাধীনতার সপক্ষের যে বিশ্বের যে জনমত সৃষ্টি করেছিলেন, সেটি একটি ঐতিহাসিক বিরল একটি তার ব্যক্তিত্বের মাধ্যমে তিনি বাঙালি জাতির যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি সমর্থন অর্জন করতে পেরেছিলেন। সেটি শুধুমাত্র সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক যে প্রজ্ঞা এবং তার যে বিশাল ব্যক্তিত্ব এবং তার সেই সময়ে দূরদর্শী চিন্তার মাধ্যমে, যেগুলো তিনি একান্ত নিজেই করতেন। তাই এখান থেকে আমরা বুঝতে পারি জাতির জনক বঙ্গবন্ধু তার যে দূরদর্শী চিন্তার মাধ্যমে, তার যে একটি মানুষের বাইরেও যে একটি তার একজন সাধারণ মানুষ, যিনি বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, মধ্যবিত্ত অবস্থায় তাদের নিম্ন মধ্যবিত্ত অবস্থায় তার লেখাপড়া থেকে শুরু করে সবকিছু হয়েছেন। তিনি ছাত্র জীবন থেকেই সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা ফজলুল হকের সাথে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং তাদের সাথে তার সরাসরি যোগাযোগ ছিল। তাই আমরা মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাঙালি জাতির স্বাধীন হতো না। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র আমরা পেতাম না। ধন্যবাদ নজিবুল। আমি আবার ফিরে আসছি রূপের কাছে। এখানে একটা জিনিস বারবার আমরা পরিলক্ষিত করছি যে প্রজন্ম সৃষ্টি। স্বাধীনতা পরবর্তীকালে আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা দেশটা বিধ্বস্ত একটা দেশ ছিল, কিন্তু বঙ্গবন্ধু বারবার একটা প্রজন্ম সৃষ্টির কথা বারবার অনুধাবন করেছেন। 43 বছর চলছে এবং আমরা যে প্রজন্মশ্রী যারা ক্ষমতায় ছিলেন, আমি কাউকে দোষারোপ করছি না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, বর্তমানে আছেন। প্রজন্মশ্রীটির যে প্রয়োজনীয়তা ছিল বঙ্গবন্ধু এটা উপলব্ধি করেছিলেন, আমরা করতে পেরেছি এবং আমাদের না পারার যে সুযোগটা আজকে হয়তো আমরা যাদেরকে বলি মৌলবাদ বা যেমন এরা কিন্তু এটা নিয়েছি, স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব করে, এটা কি আমাদের ব্যর্থতা নয়? এই যে আজকে যে স্কোপটা আমরা পেলাম, গ্যাপটা যে ছিল, দীর্ঘ একটা গ্যাপ ছিল, আর ওদের যে তৎপরতা ছিল এবং বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে, তারা যে বঙ্গবন্ধুর মেসেজটা নতুন প্রজন্মের কাছে দিতে পারেনি, বিহারগুলো বিভ্রান্ত হয়ে আজকে হয়তো সে মৌলবাদী আস্ফলন নিয়ে ওরা বিভিন্ন রাজনৈতিক হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন এবং এটার জন্য করণীয়টা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমার ভাই যেটা বলেছেন, বঙ্গবন্ধুকে সাম্রাজ্যবাদীরা এবং দেশের ভিতরে ঢুকে থাকা নির্যাতনরা সপরিবার হত্যা করে তাকে এবং তার আদর্শকে চিরতরে কবর দিতে চেয়েছিল। কিন্তু এটা ধ্রুব সত্য, বঙ্গবন্ধুকে হত্যার পরেও তারা তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বাঙালি জাতি এক চুলো বিচ্যুত হয়নি এবং জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধুর যে শক্তি, সে শক্তিকে ধারণ করে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য। এটা আপনারা জানেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দীর্ঘ 21 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল না। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে এই হত্যাকাণ্ডের যারা বেনিফিশিয়ারি এবং 75-এর পরে 7ই নভেম্বরের পরে ইতিহাস, খালেদ মোশাররফ হত্যাকাণ্ড, জিয়া হত্যাকাণ্ড, আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটি রায়, জিয়াউর রহমান যে ঠান্ডা মাথার খুনি,
কর্নেল তাহের হত্যা করেছে, জিয়াউর রহমান ঠান্ডা মাথায় সর্বোচ্চ আদালত এপিলেট ডিভিশন থেকে রায় দিয়েছে এবং জীবিত যারা আছে সে তাদের বিচার প্রক্রিয়া চালু করার জন্য বলেছে। সেই থেকেই বঙ্গবন্ধু হত্যার পর থেকে যে সরকার এসছে প্রতিক্রিয়াশীল, তারা সকলেই চেয়েছে এই প্রজন্মকে পশ্চাৎগামী করার জন্য, জাতিকে ভুল রং মেসেজ দেওয়ার জন্য তারা ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছে। তারা আমাদের কোমলমতি শিশু কিশোরদেরকে পাঠ্যপুস্তক বিকৃত করেছে। জাতীয় যে ঐতিহাসিক ঘটনাসমূহ 25শে মার্চের কাল রাত্রিতে বঙ্গবন্ধু যখন অন্তরীণ হন তার আগেই আপনারা জানেন তিনি তৎকালীন মিডিয়ার মাধ্যমে মেসেজ দিয়েছিলেন সারা বাংলাদেশে এবং সেটা কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়েছিল। কিন্তু এরপরে জিয়াউর রহমানের সেই ইতিহাস বিকৃতি করে ঘোষণা করা হলো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানকে প্রথম স্বাধীনতার ঘোষক বলে দাবি করা হলো। এই যে প্রজন্মকে তার ইতিহাস বিকৃতি, ইতিহাস বিস্তৃতি এবং পুরো একটা জাতিকে ধূম্রজালে ফেলে দেওয়া সেই ধারাবাহিকতা কিন্তু ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমান প্রক্রিয়া থেকে শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। বিএনপি জামাত যারা বিগত সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন, এখনো তারা সেই চক্রটি আমাদের প্রজন্মকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যারা জঙ্গিবাদ নিয়ে নাড়াচাড়া করছে, যারা মৌলবাদের রাজনীতি করছে, তারা নতুন প্রজন্মকে নানাভাবে বিভ্রান্ত করছে, এই জাতির বিরুদ্ধে বিভ্রান্ত করছে। আমি আহ্বান করবো আজকে যে সঠিক নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বে, যেহেতু বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আজকে নবপ্রজন্মকে সঠিকভাবে তাদের ইতিহাসের গতিধারায় ফিরিয়ে নেওয়ার জন্য এবং বঙ্গবন্ধু যে আদর্শের স্বপ্ন দেখেছিলেন, আমি প্রথমেই বলেছি বঙ্গবন্ধুর সে আদর্শের প্রথম ধাপ আমরা স্বাধীনতার সংগ্রাম অর্জন করেছি, যে মুক্তির সংগ্রাম এখন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারিনি। এখন আমরা স্বাধীন গণতান্ত্রিক সকলের জন্য বসবাসযোগ্য, ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হই। আমরা একটু ইন্টারাপ্ট করি। একটু আগে আমার নজরুল যেটা বললেন যে উনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক আদর্শে দীক্ষিত হয়েছিলেন 1948 সালে। উনি আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন যখন ঢাকা হোস্টেল ইসলামিক কলেজের অধ্যয়নরত ছিলেন কলকাতা। ওটা ছিল আওয়ামী মুসলিম লীগ। আমি বারবার সাম্প্রদায়িকের কথা বলছেন। পরবর্তীতে উনি ওনার সেই আওয়ামী মুসলিম লীগকে বের করে আওয়ামী লীগ করলেন। কেন করলেন? এই সাম্প্রদায়িক চেতনার একটা নির্যাস ওখানে ছিল, যেহেতু আওয়ামী মুসলিম লীগ ছিল। ওনার দূরদর্শিতা আরেকটা প্রমাণ, যেটা এই বাংলা কিন্তু শুধু বাঙালি শুধু মুসলিমদের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। সুতরাং আমরা ওনাকে সেই দিক থেকে যে অসাম্প্রদায়িক চেতনা কিন্তু উনি আগে থেকে কিন্তু লালন করতেন। উনি আওয়ামী মুসলিম থেকে বের আওয়ামী লীগ করলেন, এই জন্য যেখানে মুসলিম লীগটা বাদ দিয়ে করলেন। সুতরাং এই ওনার সেই এই ছায়ার নিচে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একত্রিত হয়েছিল। এটা কিন্তু ওনার একটা দুর্দর্শ। আপনি যেটা বললেন ওনাকে 75 যে হত্যা হলো, 75 পরবর্তী ওনাকে যারা হত্যা করা হয়েছিল এদেরকে শুধু পুনর্বাসনই করা হয়নি, এদের কিন্তু বিভিন্ন ভাবে যাতে আইনি আওতায় না আনা যায় এই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। এটাকে আমরা বারবার এখন যারা বলছি গণতন্ত্র, এটাকে আমি কোন পরিমাপ করবেন? যদি আজকে যদি ক্ষমতাসীন প্রতিজনের যদি কোনো ভুল ত্রুটি যদি এক পাল্লায় নিয়ে আসেন, বঙ্গবন্ধু অধিকার একদম জাতির জনতার হত্যাকারী যদি বিচার না হওয়া এবং হত্যাকারীদের পুনর্বাসন করা, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি কর্ণফিক যেটা বললেন যে 48-এর আওয়ামী মুসলিম থেকে বঙ্গবন্ধু আওয়ামী লীগে ফিরে করলেন দলকে, সেটা নিশ্চয়ই ওনার দূরদৃষ্টি ছিল। উনি দেশকে একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের উপর বিশ্বাস করে, যে স্বাধীনতার যে 4টি স্তম্ভ ছিল আমাদের মৌলিক, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এটার থেকেও সে জিয়াউর রহমান ঠান্ডা মাথায় এই জাতিকে বিভ্রান্ত করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্ট দিলেন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য। যদি আমরা অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল সম্প্রদায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বসবাস। এবং বঙ্গবন্ধুর সেই চিন্তা চেতনা থেকেই উনি সমাজতান্ত্রিক ধ্যান ধারণা, অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেছেন। 75-এর পরে আমরা দেখেন সে কি ধরনের একটা জাতি। আমরা পার্লামেন্টে বসে আইন করলাম ইন্ডিভিজুয়াল খুনিরা, তাদের খুনিদের বিচার করা হবে না। আমরা কি ধরনের কলঙ্কিত জাতি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা বেনিফিশিয়ারি, তারা পার্লামেন্টে বসে যারা বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রে খুন করে ঘোষণা করেছে আমরা খুন করেছি,
সেই খুনিদেরকে আইনের আওতায় না এনে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় পুরস্কৃত করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য পার্লামেন্টে ইন্ডিমিনিটি দায় মুক্তি করা হয়েছে। যদিও এরপরে সরকার সে দায় মুক্তি অধ্যাদেশ রিপিল করেছে। সেই থেকেই আমি বলবো এই জাতিকে বিভ্রান্ত করার জন্য, প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ থেকে, বঙ্গবন্ধুর চেতনা থেকে, বঙ্গবন্ধুর লক্ষ্য অর্জন থেকে এই বাঙালি জাতিকে পেছনের দিকে চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য একটি দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে এদেশের ঘাপটি মারা থাকা কতিপয় মির্জাফর রাজনীতিবিদ এবং আমাদের কিছু বিপদকামী সেনাবাহিনীর সেনা কর্মকর্তারা সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। সেই চক্রটি আজও আমি বলি তারা এখনো সক্রিয় আছে এবং আমি আজকের প্রজন্মকে, আজকের সরকারকে, জননেত্রী শেখ হাসিনার সরকারকে আমি অনুরোধ করব এই সাম্প্রদায়িক শক্তির ব্যাপারে কঠোর নজরদারি করে আমাদের যে অসমাপ্ত কাজগুলি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় কার্যকর করা এবং চলমান আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায়গুলি দ্রুত সমাপ্ত করে জাতিকে একটি দায় মুক্ত করার জন্য। নাজমুল শেষ প্রশ্ন, রুল ভাই যেটা বললেন যে অনেকেই কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে, আপনি নিশ্চয়ই জানেন বঙ্গবন্ধুর মধ্যে সেই যে ৭ মার্চের ভাষণ, এর আগে ওনার যে আগরতলা সৌদ মামলা, তার পরবর্তীতে যে উনি নিউক্লিয়াস ফর্ম করেছিলেন, অনেকে বলে যে ঘোষণা দিয়েছে এবং একটা বৃক্ষ যদি জন্মানোর ফল তো দাবি করতে পারে না। আজকে যারা বলছে স্বাধীনতার ঘোষক, ওনারা কিন্তু বঙ্গবন্ধুর সেই দীক্ষিত মুজিবনগর সরকারের আন্ডারে ছিলেন এবং বঙ্গবন্ধু না হলে কিন্তু একটু আগে আমরা বলছি আমাদের কাগজগুলি কোন জেনারেল বলেন কারোর কাগজ ছিল। আর পাশাপাশি নেতা কিন্তু একদিনের সৃষ্টি হয় না। আপনারা যেমন ছাত্র রাজনীতি করে আসছেন, দীর্ঘ একটা পরিক্রমা আসতে ৯ মাসে কিন্তু একটা নেতা সৃষ্টি, একটা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়া যায়। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আজকে যে আমার নেতা তোমার নেতা বলছে, বিভিন্ন যারা প্রগতিশীল ছাড়া যারা বলছে নেতা কেন হওয়া যায়, নেতা হওয়ার প্রক্রিয়াটাকে, নেতার একটা ক্রাইটেরিয়া থাকা দরকার। ৯ মাস যদি একজন নেতা হওয়া যায় না, একজন নেতা হতে গেলে, রাজনৈতিক নেতা হতে গেলে একটা পরিক্রমা পার হয়ে আসতে হয়। বঙ্গবন্ধুর আদর্শ আমরা দেখেছি, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। বঙ্গবন্ধুর আসলে রাজনৈতিক জীবন শুরু হয়েছে ওনার স্কুল জীবন থেকেই। এখানে যেটা 48 সালে বঙ্গবন্ধু যে কলেজের ছাত্র অবস্থায় মুসলিম লীগে যোগদান করেছিলেন, তার আগেই তিনি আওয়ামী মুসলিম লীগের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের তিনি এই যে গোপালগঞ্জ উনি যে মিশনারি স্কুল ছিলেন, ওইখানেই তিনি আওয়ামী মুসলিম লীগের যেটি ছাত্র সংগঠন সেটার সাথে জড়িয়ে পড়েন এবং ওখানেই তিনি ওই ছাত্র সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উনি মুসলিম লীগের একটি যুব ফোর্স, ওইটাতেও উনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাই বঙ্গবন্ধু ওই সময় তিনি ছাত্র অবস্থায় তিনি শেরেবাংলা ফজলুল হক এবং সরোয়ার দিকে ওই স্কুলে উনি সংবর্ধনার যে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে তিনি প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন। এখানে যেটা বলা হয়েছে সাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধু যাতে না হয় তার জন্য যে আওয়ামী মুসলিম লীগ করেছিলেন, সেদিনের একটি ঘটনা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তিনি লিখেছেন। সেটি হলো সেই সময় মুসলিম লীগের সাথে শেরেবাংলা ফজলুল হক যুক্ত হওয়াতে আপনার হিন্দুদের যে একটি কংগ্রেস একটি সংগঠন ছিল, সেই সংগঠন তখন আওয়ামী মুসলিম লীগের যে সরোয়ার্দী এবং শেরেবাংলা ফজলুল হকের যে সংবর্ধনা, গোপালগঞ্জে সেই সংবর্ধনার বিরোধিতা করেছিলেন। কেন্দ্রীয় কংগ্রেস থেকে তখন তাদের যারা রাজনৈতিক কর্মী ছিল, ছাত্র হিন্দু সম্প্রদায়, তাদেরকে বলা হয়েছিল এই ইয়ার সাথে সংবর্ধনার সাথে তারা যাতে যুক্ত না হয়। তখন থেকেই আসলে বঙ্গবন্ধু মানে খুব কষ্ট পেয়েছিল যে এমন একটি রাজনৈতিক সংগঠন, আমরা অথবা সরকারের প্রধান শেরেবাংলা ফজলুল হকের সরোয়ার দিকে আমরা সংবর্ধনা দিচ্ছি, এখানে আমরা হিন্দু মুসলিম ভাগ হয়ে যাচ্ছি। এটি বঙ্গবন্ধু সেদিন খুব মনে কষ্ট পেয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আমার বন্ধু, আমরা একসাথে গান করি, আমরা একসাথে খেলি, এরা আজকে এই সংবর্ধনা থেকে আমরা বিচ্যুতি হয়ে যাচ্ছি। তখন থেকেই বঙ্গবন্ধুকে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি তাকে পীড়া দিত, যার কারণে তিনি যখন পরিপূর্ণ একটি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন, উনি যখন কেন্দ্রীয় রাজনীতির
নেতৃত্বে আসলেন, তখনই বঙ্গবন্ধু যাতে আওয়ামী আমাদের মুসলিম নেতৃত্ব থেকে বের বের হয়ে আওয়ামী লীগ রাজনীতি করলেন। তারা আওয়ামী মুসলিম লীগও তখন একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল ছিল। সেই আওয়ামী মুসলিম লীগের অধীনেই অনেক হিন্দু মন্ত্রিসভায় তারা যোগদান করেছিল। সেই হিসাবে ওইটাও অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। পরবর্তীতে যাতে এটা নামটাও অসাম্প্রদায়িক হয় তার জন্য আওয়ামী মুসলিম লীগ করা হয়েছিল। এখানে আপনি যেটি প্রশ্ন করেছেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষক নিয়ে এখন বিতর্ক হচ্ছে। আসলে এই বিতর্ক তো রাজনৈতিক একটি বিতর্ক, এবং এটি টোটল ভাই আগেও বলেছে, বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রজন্মকে যাতে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে, আপনি যেটা বলেছেন আমাদের নতুন প্রজন্মের কাছে যে মৌলবাদী শক্তির যে আদর্শ, মৌলবাদী যে চেতনা যে আমাদের নতুন প্রজন্মকে গ্রাস করছে, এসব কিছু কিন্তু সুদূর প্রসারী ষড়যন্ত্র। এরা বঙ্গবন্ধুকে হত্যার আগে থেকেই, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই ষড়যন্ত্র ধীরে ধীরে বাস্তবায়ন করার প্রক্রিয়া হয়েছে। বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু 7 মার্চ 1971 সালে যে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং শুধু উনি 7 মার্চে ভাষণ দেননি, যে ওনার অনেকে হয়তো জানে না যে উনি 7 মার্চের ভাষণের আগে কিন্তু ওনার একটা গ্রুপ ছিল, নিউক্লিয়াস একটা ফরমেশন ছিল, ওইখানে আমাদের রাজ্জাক সাহেব ছিলেন, আগামী ছিল, প্রত্যেকেই ওনাদেরকে নিয়ে একটা প্ল্যান দিয়ে গেছিলেন, একটা সুযোগ বসে কিভাবে দেশটা চলবে, কিভাবে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিন্তু দিয়ে গেছে। এটা সিক্রেট একটা ওনার একটা বিষয় ছিল। তারপরে কিন্তু যেতে অনেকে কিন্তু জানে এটা, অনেকে বলে যে এটা আসলে ঐতিহাসিক ভাষণ না, শুধু এটা আসলে একটা মিরাকেল একটা ভাষণ, অলৌকিক একটা বক্তব্য। কেউ মানে জানতেন, এই যে আমি একটু আগে বললাম ছোট ভাই এগুলো যে দার্শনিক চেতনার মধ্যে কাজ করতেন। শুধু তাই নয়, উনি যে আপনার 6 দফা, এই 6 দফার পেছনে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ একটি প্রক্রিয়া এবং বাংলাদেশকে স্বাধীন করার একটি প্রক্রিয়া ছিল। এই সবকিছু উনি আসলে ধীরে ধীরে ওনার মুক্তিযুদ্ধের যে একটি চূড়ান্ত যুদ্ধ, এটি উনি আগেই ওনার চেতনার মধ্যে ছিল। উনি আদর্শে লালন করতো যে বাঙালি জাতিকে স্বাধীন করতে হবে। কারণ আপনারা জানেন ঐতিহাসিকভাবে যেটি সত্য, যে ব্রিটিশ যখন ভারতকে একটি সাম্প্রদায়িক চেতনা নিয়ে ভাগ করে দেয়, মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য ভারত, তখনই এটি একটি ঐতিহাসিক ভুল ছিল। কারণ বাংলাদেশ পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাদেশ, পাকিস্তান থেকে ভৌগোলিকভাবে খুবই বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। ওটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভাজন একটা দেশ, কিন্তু দেশকে বিভক্ত হলে তো সংস্কৃতি এবং ভাষার উপর ভিত্তি করে কিন্তু একটা দেশ। একটি জাতি তো আসলে তৈরি হয় তার ভৌগোলিক অবস্থান, তার সংস্কৃতি, তার ভাষা। তো এখানে সাম্প্রদায়িক ভাবে যে ভাগ করা হয়েছিল সেটি ভুল ছিল বলেই বঙ্গবন্ধু তার তখন থেকেই তার সমস্ত রাজনীতিতে তিনি এই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তার রাজনীতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তাই বঙ্গবন্ধুর, আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতির জন্ম হতো না। এবং বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাই বঙ্গবন্ধুকে নিয়ে যারা বিতর্ক অবতারণা করছেন, আমরা মনে করি এটি বাঙালি জাতির জন্য এবং বাঙালি রাষ্ট্রের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখনো যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে রুখে দাঁড়াতে হবে। এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন তিনি রাজনৈতিকভাবে লালন করতেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি যেটি চেয়েছেন, তার ভাষায় গরিব দুঃখী মেহনতি মানুষের খোদা, অন্ন, বাসস্থান, চিকিৎসা এবং তার শিক্ষার যে একটি স্বপ্ন তিনি দেখতেন, আমরা মনে করি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এবং তাদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর যেই মুক্তির সংগ্রাম, বঙ্গবন্ধু যে স্বাধীনতা আমাদের দিয়ে গিয়েছিল বাঙালি জাতির মুক্তির জন্য, এই দেশের সমস্ত মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা যাতে আমরা করে একটি আধুনিক এবং বিশ্বের দরবারে একটি আমরা স্বনির্ভর রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করতে পারি, সেটি আজকে মহান আগস্টের এই শোকের দিনে আমরা জীবিত বঙ্গবন্ধুর চাইতে আদর্শিক বঙ্গবন্ধুকে আমরা উজ্জীবিত হয়ে এগিয়ে যাব, এটি প্রত্যাশা।
ধন্যবাদ টুটুল ভাই এবং নজরুলকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি রাষ্ট্র, একটা মানচিত্র। স্বল্প পরিসরে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করা, ওনার জীবন আদর্শ, ওনার রাজনীতি আদর্শকে বিবেচনার মাধ্যমে আলোকপাত করা সেই দৃষ্টতা আমাদের নেই। তবু আমরা বলছি আজকে অগাস্ট মাস, বঙ্গবন্ধুর সঠিক আদর্শ এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা, দার্শনিক চিন্তা চেতনা আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম যাতে লালন করে সেই ব্যবস্থা করা আমাদের প্রত্যেকেরই সামাজিক নৈতিক দায়িত্ব। দল মতাদর্শ সবাই, কিন্তু বঙ্গবন্ধু এই বাঙালি জাতির মনে করে সবসময় থাকবে। আমরা বঙ্গবন্ধু আদর্শকে লালন করবো, যিনি আমাদের একটা ভৌগোলিক অবস্থান দিয়ে যাচ্ছেন, একটা মানচিত্র এনে দিয়েছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে এবং ওনার সাথে যারা 75-এর সেই বিভীষিকাময় রাত্রে নিহত হয়েছিলেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ প্রচারিত হলো ভয়েস মেইনার বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। এই অনুষ্ঠান আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।